আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য পর্ব ১। আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10 এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে। চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে? ভাবতেই পারছে না, অসম্ভব। ডান হাতে দুটো আঙুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজে চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কোনোই পর্যন্ত গুটানো হাতা, কোনোই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ছাকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দু মাত্র। হঠাৎই বসা থেকে উঠে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব। ওকে? ইরফান নেওয়াজের মা রুমা নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবার ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমিও মেনে নাও। ইরফান দুহাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবার ঋণ বাবা শোধ করবে, তো আমাকে কেন বলি পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রুমানিয়াস বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলছো, বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটায়। রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইরফানের বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের পুকুর বাড়ি গ্রামে। মাঝে মাঝে আসা হয়, তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দেবে জানলে এ গ্রামে পা রাখতো না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা তুমি কি জানো, তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে, এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে চড়াতে চাইছো? তারেক নওয়াজ ভাবলেন, ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো। ও আমার মেয়ের পরিচয় থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখে যাচ্ছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো। রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। ইরফানের কথায় শুদ্ধ ভুরুকুচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফান একই ইউনিভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গেই আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়ি দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভ্রু কোচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তবদা খেয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মানিজ্যত কিছু থাকতো না। দাঁত কিমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হাওয়ার পানে। কার ওপর রেগে আছে কে জানে। সেসব রাগ তার কাছে এসে চেড়ে গেল। মামার ডাকে শুদ্ধর হুঁশ ফেরে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বোঝাবে, আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝেছো? শুদ্ধ মাথা নাড়ল, মানে বুঝেছে, কিন্তু কি বোঝাবে সেটাই তো বুঝলো না।
আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম ইরফানকে কি বোঝাবো? তারেক নওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলল, ও, এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই। বাপ তা বোঝে না। দুজনেই এক গোয়ালের গরু, দুজনের রাগ জেদ সমান সমান। বাপ বলেছে বিয়ে দিবে, মানে দিবেই। বেটা বলেছে বিয়ে করবে না, মানে করবে না। তাহলে জিতবেটা কে হু? একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো ঘাটতারা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার ওপর। এসব মানা যায়? আমার মামিটাকে চালিয়ে খাই। ইস, কি কষ্ট আমার মামির জীবনে। দুই ঘাটতারা টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। আজ এত বেফাস কথা বেরোচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার উপাশে ফুচকা চটপটি দোকান চোখে পড়লো মায়রার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো। কোথায় হারিয়ে গেছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে আর এই দাদু দুজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরো কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতে স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কী বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভের জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছা করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার উপাসে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎই দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে, সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে। মায়েরা বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা মায়ের পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর। ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে যায়। বাইকে বসা ছেলেটি মেয়েটির ওপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়ের পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিরার একটু ওপরে চাকা দ্বারা বাড়ি খেয়ে মায়েরা কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়েই গেছে। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো, না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁখি পল্লব পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলেই টপটপ পানি ছড়বে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতে তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণে মায়েরা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথায় কোনো উত্তর করলো না। এই বেয়াদব লোকটার জন্যই তো তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মায়েরা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। মায়েরার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অসমিকা সত্ত্বেও সে মেয়েটিকে চেঁচে প্রশ্ন করলো, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে, এই লোকটা যাচ্ছে না কেন? ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইরে বের হন কেন? অসহ লোক যত সব। ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মায়েরার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকায়। ইচ্ছা করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে গলায় ঝুলে দিতে চাইছে বলে
তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো। এখানে আরেক বাচ্চা এসে জুটলো। আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখাবয়বের গম্ভীর চাহনি যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায়, ইডিয়েট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মায়েরা ইরফানের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরের ব্যথা পেয়েছে ভালোই। তাই আপাতত শরীরে ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনো এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়েছে কেন বুঝলো না। কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকায়। ছেলেটা পা থেকে মাথা পর্যন্ত দেখলো। পা থেকে গলা পর্যন্ত তো একদমই ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কুনি পর্যন্ত গুটানো। কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়ের চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ, মানে সুস্থ মানুষ, নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুলগুলো এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। এটা কি পাগল নাকি? ছেলেটার চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিচকিচ চাপ দাড়ি, ঘাড় সমান মাথা ভর্তি ছাকড়া চুল, মুখাবে গম্ভীর্যের ছাপ। ইরফান ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের এক পাশে রেখে বাম পায়ের ওপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাত পকেটে গুজে ডান হাত ফোন কানে নিয়ে কথা বলছে, খুব সিরিয়াস মুডে। অবশ্য ইরফান মানে সিরিয়াস। তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখাবয়ব থেকে নড়চড় হয় না। মায়রার কেন যেন রাগ লাগলো। চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়ের কথায় ইরফান ভ্রুকুচকে তাকালো মায়েরার দিকে। গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখি। মায়েরার দিকে তাকিয়ে বলে, হোয়াট? মায়েরা রেগে বলে, বদিন নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট ফোয়াট করছেন? ইরফান আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হেই লিসেন, জাস্ট স্টপ। মায়েরা বিরক্ত হলো। বাদামি চোখের মণি, চাপ দাড়ি, জঙ্গলিদের মতো ঘাড় সমান বড় বড় ছাকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ছাড়ছে। মায়েরা কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, এই বিদেশি বিলাই, বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়েরার পানে। মায়েরা একটু ভয় পেল হয়তো। ইরফান শক্ত কণ্ঠে বলে, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেব, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা কোমরে হাত দিয়ে পিছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুতে আসছে, শালা বেয়াদব। ইরফান বোধহয় মায়েরার বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের ওপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়েরার খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো, মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি, একটু চঞ্চল, তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝতার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ, তার মামাতো ভাই। ইরফানকে বোঝাচ্ছে। ইরফানের গম্ভীর মুখাবর এর কোনো পরিবর্তন নেই। এক মনে ফোন স্ক্রল করছে। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভ্রুকুচকে বলল, এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব? এটা নিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না। শুদ্ধ বুঝলো এ খাবে না। নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনেই শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানের মৃদুভাব আলো ইরফানের মুখে এসে পড়েছে। শুদ্ধ দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকি হেসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে। বাচ্চাটা তোকে দেখে ক্রাশ খাবে, সত্যি বলছি। ইরফান তার ডান হাতে
শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না। আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামেই তোকে বালিচাপা দিয়ে দিব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, এ আবার কই যায়। ইরফান কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে। এসে দেখেছে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে, প্রেশার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না। বিয়ে করিয়েই ছাড়লো। এইখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নেওয়াজ ও রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়রার মা ভ্রুকুচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজের দিকে চোখ পড়তেই এসব ভাবনা দূরে সরে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন। সেও চিন্তামুক্ত। মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়েরা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটাও পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়েই ছাড়লো। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে? ভাবনার মাঝেই মায়ের মা মায়ের ঘরে এসে মেয়ের মাথায় হাত বুলায়। মায়েরা ফুপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারোর হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই। তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? মায়েরা চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিনটা দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এইভাবেই উঠে পড়ে লাগে? মায়েরার মা কিছু বলতে পারলেন না। মায়েরার নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না। তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই বেরিয়ে গেল। মায়েরার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়েরার দিকে। মায়েরার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয় তার বাসা থেকে। মায়েরা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু যত দিন যেতে লাগলো তার স্বামী যেন মায়ের প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। মায়েরাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়েরা যেভাবে থেকেছে এর চেয়ে ভালো থাকবে। মা হয়ে আর কি বা চাই মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছো, ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাটাকে যেন আমার আশেপাশে না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলেই হনহন করে নিচের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনেই হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলের পানি। মায়ের মাথায় ঘোমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি। তার আগেই এমন তিক্ত বাক্য শুনে মায়ের ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রুমার দিকে তাকালে দেখলো তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলল, তেরা ছেলে তো তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন আজব? রুমা নেওয়াজ ফোঁসফোঁস করতে করতে বলে, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলে, না মেটেনি। মানে? তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকেই ছুঁড়ে ফেলেছে, আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হওয়ার আগেই স্বাদ কেন মিটবে?
দ্বিতীয় বিয়ে করাবো কেন? রোমানেয়জ বোকাচোকে তাকালেন স্বামীর পানে। এরপর রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছা করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পিছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরেই মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়েরার দিকে। মায়েরার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার ওপর লাল হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মায়েরার মাথার ওপর হাত রেখে নরম গলায় বললেন, আম্মু, ভয় পাচ্ছো? মায়েরা মাথা নিচু করেই দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছে না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আর একটা ভোলা ভালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না, কিন্তু ছেলে যে একটাই। তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও। এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছো? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দিবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছো? মায়েরা অবাক হয়। বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুন, এই লোকটার ব্যবহার তার চেয়েও হাজার গুণ ভালো। তারেক নেওয়াজ মায়ের হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়েরা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়েরা তারেক নেওয়াজকে চেনে। ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল। তার ভালো মন্দ জিজ্ঞাসাও করত। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিল, এটা সে জানতো। কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আবু মারা যাওয়ার পর থেকে তার জীবন এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে। কিন্তু এখানে কি করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসেছে। গ্রাম তার ভালো লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দেবে বলে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি না, তাকে একা যেতে দিবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো। তার খালা বলবে না। তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তি ছড়াছড়ি। এর মাঝেই একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে। এপাশে ইনায়ার খবর নেই। ইনায়ার খালাতো বোন জাহারা ঘরে এসে ইনায়াকে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনায়াকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় জাহারা শুনতে পেয়েছি ইনায়ার বাবার গলা। ইনায়া কোনো রকমে বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে। এখন ডাকছি, বাই বাই বলেই কল কেটে দেয়। জাহারা ভ্রুকুচকে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া হাতের ফোন রেখে খুশিতে জাপটে ধরে জাহারাকে। এরপর জাহারার দুহাত ধরে ঘুরতে থাকে। হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জাহারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনায়া তার ঘোড়ানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে, কার? ইনায়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো, ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে। কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করবো না তোমরা, জানি। কারণ সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানার চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়া নাকি বিয়ে করেছে। ওয়াহ, কিভাবে সম্ভব! আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। জাহারা স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে? তার কাছে অবিশ্বাস্য লাগলো। ইনায়া তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার 13 নাম্বার 1 ভাইকে বিয়ে করেছে মানে সেই মেয়ে কতটা স্ট্রং হবে, সেটাই ইনায়ার ভাবনা। ইনায়া ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়। ফোন রেখে দেয়। মন খারাপ করে জাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত,
আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি। তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে, তোর কেমন হলো? ইনায়ার হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে যায়। ঢোক গিলে তার ভাই কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকেই বলেনি। ইরফান টেবিলের উপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইরফান নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হ, এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশের গর্ধপ আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে। ওকে রেডি থাকতে বলিস। যাহার কোনো ভাবান্তর নেই। ইনায়া বারবার ঢোক গিলছে। কোন দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মেকি হেসে বলল, ভাইয়া কংগ্রেচুলেশন। ইরফান কাজে ডুবে থেকেই ভ্রুকুচকে বলল, হোয়াই? ইনায়া অবাক হলো। বিয়ে করেছে, সে কংগ্রেস করছে, অথচ তার ভাই বলছে কেন সে কংগ্রেস করছে? তার মাঝে আবার এসব কাজবাজ করছে। নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই। ক্যামেরাটা একটু ঘোরাবে ভাইয়া? ইরফানের হাত থেমে যায়। ভ্রুকুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনায়া বিরক্ত হয়ে বলল, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রাগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। ওপাশে ইনায়া তবদা খেয়ে যায়। কি হলো? জাহারার দিকে খেয়াল করলে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে বলল, জাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। জাহারা কোনো কথা বলল না। ইনায়া হতাশা শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না। এখন কি হবে? জাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনায়া ঝাঁকি দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে বলে, তাই তো মনে হলো, কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? জাহারা থতমত খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ ইরফান বেলকনিতে পায়চারি করছে। তার মাথায় আগুন চলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলছে। ইনায়া বলাই মনে পড়ল। তারপর থেকেই অসহ লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। গুদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীরে বেয়ে পানির কণা চুইয়ে চুইয়ে পড়ছে। ইরফানের রাগ যেন কমার নয়। রাগের চোটে হাত মুঠো করে দেয়ালে দুটো পাঞ্চ মারে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়। রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখলো, 12টা 30। মায়েরাকে তার শ্বশুর একটা করে দিয়ে গিয়েছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপর নামাজ পড়ে নিল। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টালফিন থাকে সবসময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে এই টালফিন তার প্রয়োজন পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই। তাই ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিংয়ে পানি আছে নিশ্চয়ই। জিরোবাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মায়েরা লাইট জ্বাললো না। জিরোবাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপে টিপে এগোয়। পাশে কেউ জেগে না যায় সেই ভয়ে। ডাইনিং টেবিলের ওপর এক জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টে ঘুরে আসতে নিলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠ ধাক্কা খায়। মায়েরা ভয় পেয়ে যায়। এমনিতেই চারিদিকে অন্ধকার। ভয়ে ভয়ে চারপাশ একবার চোখ বুলালো। পিছনে ফেরার সাহস পাচ্ছে না। বারবার ঢোক গিলছে। এক হাতে জগ, আর এক হাতে মুখ চেপে আছে। এক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো। ইরফান বাইরে বেরোচ্ছিল। হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে। ভ্রুকুচকে পিছনে ফিরে তাকায়। ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল। কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা এটা, রাগ যেন তরতর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই। বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে। মায়েরার মাথা ব্যথা সারানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার কোমর সমান ঝুটি করা চুল ডান হাতে টেনে ধরে। হাতে ঘুরিয়ে দুবার পেঁচায়। মায়েরা ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরাকে ঠেলে
তার থেকে সরিয়ে দেয়, তবে চুলের গোছা ছাড়ে না। শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছিয়ে এসেছো? মায়েরা কেঁপে ওঠে। সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে ওঠে, আনসার মি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা। দু হাতে জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝেই ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছিয়ে ডানে বামে এসেছো, তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, ড্যামেট। কথাটা বলেই মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়েরা কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মায়েরা রাগ লাগলো, সে পানি নিতে এসেছিল, এই বেয়াদব লোকের সামনে পিছনে ডানে বামে কেন যাবে? রাগে উল্টো ঘুরে দাঁড়ায়। আবছা আলোয় দেখলো পিছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়ের হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়েরাকে আর পায় কি? ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পিছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। অমন ভদ্র বাবার বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। ঠাস করে দরজা লাগিয়ে ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে ইরফান সাপের মতো ফোঁসফোঁস করছে। মাত্র গোসল করে বেরোচ্ছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে। আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছা করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায়। দরজা আটকে দু হাতে ছাকড়া চুল টেনে ধরে। কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজায় একটা লাথি বসায়। হেসে একা একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ, ইডিয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মায়েরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে? অমন বরের পিছনে মায়েরা ঘুরবে? সে অত সস্তা নাকি? ঠিক করেছে, পানি চুড়েছে। যা বলেছে সেটাও ঠিক বলেছে। সে অত সাদাসিধে নয়। কিন্তু সে যা করলো আর বলল, আগামীকাল তার কি হবে? তা ভেবেই একটা ঢোক গিলল। আবার ভাবলো, কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে? বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়লো। এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না। উফ। অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝেই বিড়বিড় করলো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? ব্যাটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায়। না, থামাথামির নাম নেই। শুদ্ধ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ খুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো, 1:20 শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম হবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। একে মিস করবে কোন দুঃখে? এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে? দু হাতে চোখ কচলে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আস্তে আস্তে বলল, কি রে, উত্তর দে। এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল? বিয়ে করতে না করতে এই হাল? ইরফান রেগে শুদ্ধর কলার ধরতে নিলে শুদ্ধ মেকি হেসে বলে, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধর মাথার চুল মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? শার্ট চুল কবে না জানি আমার বই সম্পদ ধরেও টান দিস, সর সর। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। এই বেয়াদব ভাঙা রেকর্ডটাকে কিছু বলেও লাভ নেই। শুদ্ধ ভুরুকুচকে বলে, কেউ কি মরেছে? 40 দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধ দিকে। শুদ্ধ মেকি হেসে বলে, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজাও করতে দেয় না? কি দিনকাল আসলো।
ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ভুরু কুচকে বলল, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হা করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি। ওয়াহ, নাইস জোকস। দাঁত কিরমির করে ইরফানের গায়ের ওপর ধপ করে শুয়ে পড়লে ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুচকে নেয়। ইরফান চোখ বুজে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, মির্জাফরও এর চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী, বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরো ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদায় হ, যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করলো, বালিশ নিয়ে ঠাস করে মেঝেতে শুয়ে পড়ল। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখে মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে খোঁচায়। শুদ্ধ রেগে বলে, আবার কি রে ভাই, ঘুমাতে দেই। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দেই। ইরফান গম্ভীর গলায় বলল, উপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজার উপরের দিকে তুলে মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখো, আলগা পিরিচ। ইরফান কিছু বলল না, শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান ডেকে বলে, আর একটা লাথি খেতে না চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আরো জাপটে ধরল। গোল বালিশ পেলে কে ছাড়ে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো চায়? একটু পর পর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝেই বিরক্ত হয়ে ইরফানকে আরো জাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দিবে না। আজ আর ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে বেলকনিতে যায়। বসন্তকালে শুরু। প্রকৃতি জুড়ে মিটিমিটি ঠান্ডা বাতাস। মাঝরাতে দমকা হাওয়া ইরফানের উদাম শরীর ছুঁয়ে দেয়। ইরফান গম্ভীর মুখাভাবে এক মনে চেয়ে থাকে। তার মনে কি চলে সেই জানে। মেয়েটার ফেলা পানি গায়ে শুকিয়েছে। কথাটা মনে পড়তেই মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। ওই পুচকি মেয়ে আজকেই তার গায়ে পানি ছুঁড়েছে। এত সাহস হলো কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেয়ালে একটা পাঞ্চ মারে। রাগ কমে না। এই পাঞ্চ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো। ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতে 2 আঙুল ধরে বার 2 টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যই ধোঁয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করলো। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আকাশপানে চেয়ে আজানের প্রতিধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধ নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বেয়াদব আমায় ফুটবল ভাবছিস রে? আরো ভালো করে দেখ, আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথায়। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধরপড় করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইরফান আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় ফেলেছিস। এই মির্জাফরদের মতো আচরণ বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে না কাজের মামা মনে হচ্ছে? ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছায় এক লাথি দিয়ে একদম এর বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা ভেজে খায়। সাদে কি আর বলে তার মামির কপাল পুড়েছে? এমন ঘাটতারা জামাই ছেলে নিয়ে কিভাবে যে সংসার করলো তা ভাবলে শুদ্ধর মনে হয় তার মাথার চুল পাক ধরে যাবে।
এসব রেখে সেও নামাজ পড়তে গেল। মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যেস তার। তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না সে জানি। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক উকিঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমানে আজ গম্ভীর মুখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা তার শাশুড়ির তাকানোয় মাথা নিচু করে নিল। রুমানে আজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়েরা মাথা উঁচু করে ভুরু কুচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই বেটা আবার কে? আর তাকেই বা জিজ্ঞাসা করছে কেন? রুমানে আজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সেই বাড়ির কোন সদস্য। রুমানে আজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মায়েরা ভেবাচাকা খেয়ে গেল। আসলে স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়ল। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত। আপনার খোঁজ নেওয়া উচিত। রুমানে আজ ধমকে বললেন, থাপ্পড় খাবি আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টোপাল্টা বলছে। একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও। আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধ বাড়ি আছে। রুমানে আজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মায়েরা মাথায় নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু। মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। তারেক নাচ মায়েরাকে বলে, নামাজ পড়েছো আম্মু? মায়েরা অমায়িক হেসে বলল, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার। বাবা বলবি। মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেলবেলা মায়ের তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলেন বাইরে একটু ঘুরে নিয়ে আসা যাক। তার ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মায়েরার কাছে ফোন নেই, তাই প্রথমে মায়েরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়েরাকে। মায়েরা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নিবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নেওয়াজ মায়েরা সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বললেন, তিনি মায়েরার বাবা। মায়েরা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছাটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়েরা দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলে একে অপরকে দেখে চিনতে পারে, তুই মায়েরা না? কারোর কণ্ঠে মায়েরা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীদেরকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রায়সা হেসে মায়েরাকে আগলে ধরে, এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়াই। পাশ থেকে মায়েশা হেসে বলল, তুই এখানে কেন, গ্রাম থেকে কবে আসলি? মায়েরা রায়সাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মায়েশা রায়সা একসাথে অবাক হয়ে বলে, কি? মায়েরা পাশ ফিরে শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলে, আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে। আমি কাজ ছেড়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়েরা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলেন। 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোনায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। রায়সা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ইটিস পিটিস করতিস নাকি? মায়েরা রেগে বলল, একটা থাবড়া খাবি? আমার খেয়ে কাজ নাই। আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়ের কথা শুনে 2 বান্ধবী একটু খারাপ লাগলো। তারা জানে মায়েরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মায়েরার মা যদিও মায়েরাকে আঁকড়ে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রায়সা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা?
মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মায়েশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়েরা এত সব বলতে চাইলো না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আর একজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথা শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী, গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনই ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানটা মায়েরাদের ডান পাশে ঠিক একটা টেবিলের পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মায়েরাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান। ওদিকে মায়ের দুই বান্ধবী ইরফানদের দিকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়েরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়েরা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মায়েশা বলে, কোথায়? মায়েরা ডান হাতে আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মায়েশা আর আয়েশা দুজনেই উল্টো ঘুরে তাকালো। মায়েরার ভয়েস মোটামুটি জোরে ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মায়ের দিকে ভ্রুকুচকে চেয়ে আছে। মায়েরার ইরফানের দিকে তাক করে রাখা আঙুল এখনো নামায়নি। মায়েশা রায়শা ভ্রুকুচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে এমন বড় চুল কতজন তো স্টাইল করে রাখে, আবাল। কথাটা বলে এদিকে মায়ের দিকে তাকালে দেখলো মায়েরা এখনো খাবার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রায়শা নিজে কপালে একটা বাড়ি মেরে মায়ের হাত নামিয়ে দিয়ে বলল, আরে এভাবে আঙুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ ভ্রুকুচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ একজন তো চিনতে পারলো, আমাদের সাথে পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। রিপন শুদ্ধর পিঠে একটা থাপড় দিয়ে বলে, এমনিতেই রেগে গেছে, শুনলে তোর 12টা আগে বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়ের দিকে চেয়ে যেন টুপ করে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুদ্ধ একবার মায়ের দিকে তাকালো, আর একবার ইরফানের দিকে। মায়েরাকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলে ফেলেছে, কিন্তু তার ভাইটা না বুঝেও এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মায়ের দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিনক্রেট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমাকে এভাবে বলার? মায়েরা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মায়ের দিকে এগিয়ে আসলে মায়েরা ভয়ে একদম কণায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকাতে চায়, কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়ায় একদম কণায় গুটিসুটি মেরে দৌড় করতে লাগলো। মায়েশা রায়শা দুজনেই আহম্মক হয়ে তাকিয়ে আছে। ইরফান মায়ের পাশে বরাবর দাঁড়িয়ে বলে, হে ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মায়েরা কেঁদে দিবে প্রায়। ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলায় রাগে টেবিলের ওপর ধূপ করে একটা পাঞ্চ মারে। আশেপাশের মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সে একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দেবে বলে দিলাম। মায়েরার কথায় শুদ্ধ রিপন ভেবাচাকে খেয়ে যায়। ইরফান ভুরুকুচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে বলে, শালা ইংরেজ, আবারও ইংলিশ ছাড়ছে। এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রায়শা মায়েশা দুজনের মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই মায়েরা আর শুধরালো না, বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এর বুড়ো জামাই একে সামলাবে কিভাবে? রায়শা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওর হয়ে আমি সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মায়েরা রায়শার কথাই রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল দুদিন আগে আমায় অ্যাক্সিডেন্ট করেছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মায়েরার কথা শুনে দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন, বুঝে পায় না। ইরফানের শরীরে যেন আগুন ধরিয়ে দিয়েছে মায়ের প্রতিটা কথা। শুদ্ধ ঢোক গিলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মায়েরা যখনই দেখলো
ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কণা থেকে বেরিয়ে আসে, এক দৌড়ে চলে যাবে। তার আগেই ইরফান এগিয়ে এসে মায়রার হিজাব টেনে ধরে। মায়রার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরের তো কিছুই থাকবে না। সে ভয়ে মায়ের পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়ে যাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দিব আমি। স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফানের যে হাতে তার হিজাব টেনে ধরেছে, সে হাতে তার দুহাত দিয়ে গায়ে জোরে খামচি দিয়ে ধরে। ইরফান রাগান্বিত চোখে ভ্রুকুচকে তাকায় মায়রার দিকে। মায়রা ভেবেছিল এই কাজ করলে লোকটা হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়রার নিজেরই হাত ব্যথা হলো। এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়রা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ। ঢোক গিলল, মুখ ফসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝি গন্ডারের, বলেই নিজের মুখ চেপে ধরল। তার বেফাস কথা যে শুধু মুখ ফসকে বেরিয়ে যায়, জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না। ইরফান মায়রার হিজাবের কণা ছেড়ে মায়রার বাম হাত শক্ত করে ধরে। মায়রার মাথায় কিছু আসছে না। ওদিকে মায়েশা রায়শা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যেস আগে গ্রামে দেখাতো, তা না হয় মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয় ডয় কিছু নেই নাকি? মায়েরা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়েরাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। এই ইডিয়েটকে আজকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মায়েরা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মায়ের হাত শক্ত হাতে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মায়েরার দিকে। এটা কি ভাই? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো, দয়া করে আমায় বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মায়ের দিকে। কি সাংঘাতিক মেয়ে, কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো, কোন বুড়োর বউ এই মেয়ে? তার তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে, ছেড়ে দে। ইরফান মায়েরার হাত ছাড়লো ঠিকই, কিন্তু মায়েরাকে আবারও ধরতে গেলে মায়েরা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সে সুযোগ কাজে লাগাবে না? কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইরফানের হাত ফসকে যায়। মায়েরা ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হাঁ করে মায়েরা দৌড়ে পগারপার হওয়ার দৃশ্য দেখলো। বাঁদরের দৌড়ের স্পিড এই মেয়ের চেয়েও কম হয়তো। চোখের পলকে হাওয়া। ইরফান রাগে গজগজ করতে করতে শুদ্ধ শার্টের কলার ধরে বলল, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ভ্রুকুচকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করে করিস বলবি? ইরফান বিরক্তিতে রাগে শুদ্ধর কলার ছেড়ে হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুদ্ধ পাশ ফিরে একবার মায়ের আর বান্ধবীদের দিকে তাকালো। মায়েশাও এদিকে তাকালে শুদ্ধর সাথে চোখাচোখি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলে দেখলো সেই মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে। আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে মামা। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, খেতে দে। রিপন ভ্রুকুচকে বলল, তুই একটা চান্স নে, বাচ্চা মেয়ে পুরাই মাখো। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখে লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথা বলবি না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ পিন করে কিছু বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না, সময় মতো সোজা বিয়ে করে নিব। রিপন ভ্রুকুচকে কিছু বলার আগেই শুদ্ধ আবারও বলে, আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিছু বলল না। মায়েরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওয়াজ রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। মায়েরা দ্রুত শ্বশুরের হাত ধরে বলে, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন।
তারেক নেওয়াজ কিছু বলার আগেই মায়েরা নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মায়েরার পা থেমে যায়। পিছনে ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে। অসম্ভব, আর ওদিকে যাওয়া যাবে না। মেকি হেসে বলল, বাবা ওদের আমি পরে দিয়ে দেব, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু? মায়েরা আমতা আমতা করলো। সে কি বলবে? তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নেওয়াজ থতমত খেয়ে বলল, আচ্ছা আম্মু চলো। মায়েরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকেই আসছে। তাকে এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসলো। তারেক নেওয়াজ মায়ের ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল। গ্রামের মেয়ে একটু আধটু অমন হয়। তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো। ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এ যাত্রায় বেঁচে গিয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে। সবকিছু অসহ লাগছে। হন হন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করলে দেখে তার মা। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে। বলো। এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো আনসার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করি আজ শুদ্ধর বাসায় না গিয়ে এখানে আসবে। ইরফান এবারেও চুপ। গাড়ি স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমার আগেই মনে পড়ল বাড়িতে এক বাচ্চা আছে, যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রুমানে আজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শোনেনি, এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল। চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে দেয়। বাড়ির দিকে গাড়ি ঘোরায়।